হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। রানা তাড়াতাড়ি করে বাসা থেকে বের হলো সাদিয়ার সঙ্গে দেখা করবে বলে। সাদিয়া সে কখন থেকে তার সঙ্গে দেখা করার জন্য বসে আছে, আর রানা টিউশনি শেষ হতে হতে একটু দেরি হয়ে গেল। তারপর রানা একটা রিক্সা নিয়ে পার্কের মধ্যে চলে আসলো, আর পার্কের মধ্যে চলে আসার পরে দেখতে পেল সাদিয়া বেঞ্চের মধ্যে বসে আছে। রানা গিয়ে তার পাশে বসলো, আর তার পাশে বসতেই সাদিয়ার কিছুটা রেগে রানাকে বলতে লাগলো, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এখন আসার সময় হলো তোমার? তুমি সবসময় আমার জন্য লেট করে আসো কেন বলো তো? একটা দিন কি আগে আসতে পারো না তুমি? আচ্ছা, আমি কি তোমার মতো সারাদিন বসে থাকি নাকি? আমারও তো অনেক কাজ থাকে নাকি? আর তুমি ভালো করেই জানো আমি এখন কোথা থেকে এসেছি। তাহলে কেন এইসব জিজ্ঞেস করছো, আর কেনই বা এইসব রাগ দেখাচ্ছ? আর আমি তো তাড়াতাড়ি আসার চেষ্টা করছি নাকি? আচ্ছা যাই হোক, আমি তোমাকে আজকে যে কারণে দেখা করতে বলেছি, আজকে তোমার সঙ্গে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। আজকে আমি তোমাকে যে কথাগুলো বলবো, সে কথাগুলো শোনার জন্য তুমি মোটেও কোনো দিনই প্রস্তুত ছিলে না। আর তোমাকে বলেই বা কী লাভ? তোমাকে বলেও কোনো কাজ হয় না। তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর দেখো সাদিয়া, আমাকে এমন কিছু বলো না যেগুলো আমি সহ্য করতে পারবো না। বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমি বাসায় কি বলবো কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারছি না। তোমাকে আমি সেই কবে থেকে বলছি একটা চাকরি জোগাড় করো, একটা চাকরি জোগাড় করো, কিন্তু তুমি আমার কথাই শুনছো না। দেখো, আমি তো আমার কম চেষ্টা করছি না, আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু আমি তো কোনোভাবেই পাচ্ছি না। আমি তো এখন রীতিমতো হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর যদি আমি টিউশনিটা না করতাম তাহলে আমি কিভাবে চলতে পারতাম বলো? না, তাছাড়া আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার উপর অনেক দায়িত্ব। ছোট একটা বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। বাবা মাত্র 6 মাস আছে, তারপরে অবসরে চলে যাবে। তারপর তো আমাকেই সম্পূর্ণটা দেখতে হবে, তাই না? তাহলে কি আর তুমি আমার হবে না? আমি কি তোমাকে কখনোই আমার নিজের করে পাবো না? এটাই কি ছিল আমাদের কপালে? আমিও কোনো কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে কি বলে এখন সান্ত্বনা দিব সেটা নিজেই আমি ভেবে পাচ্ছি না। আর দেখো, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। আমার মনে হয় তুমি ওইদিকে ফিরে যাওয়াটাই ভালো। তুমি কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? আর তুমি একটু আগেই না বললে আমি তোমাকে যেন এমন কোনো কথা না বলি যেটা তুমি সহ্য করতে পারবে না, আর তুমি এখন নিজেই আমাকে চলে যাওয়ার জন্য বলছো? তারপর রানা কোনো কথা বলল না। রানা চুপচাপ নদীটার দিকে তাকিয়ে আছে। নদী তার প্রবাহমান রেখেই চলছে। নদীতে কিছু ছেলে মেয়ে এসে গোসল করছে। রানার দেখতে বেশ অনেকটাই ভালো লাগছে। আর রানা এটাও চিন্তা করছে সাদিয়াকে এখন সে কি বলবে। সাদিয়াকে এখন তার কি বলার দরকার। রানা যে সাদিয়াকে অনেক বেশি ভালোবাসে, সেই এসএসসি পাশ করার পর সাদিয়ার সঙ্গে রানার পরিচয় হয়। আর আজ প্রায় এত বছর হয়ে গেল তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। রানা এখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। এত বছর ধরে তাদের রিলেশন, আর এই রিলেশনের মধ্যে একটা দিনও কথা বলা ছাড়া ওরা থাকেনি। আর সেই রানা এখন সাদিয়াকে চলে যাওয়ার জন্য বলছে। এটা যে রানার কতটা কষ্ট হচ্ছে এটা রানাই একমাত্র বুঝতে পারছে। সাদিয়ারও কষ্ট হচ্ছে, সাদিয়া নীরবে কান্না করছে, রানা সেটা লক্ষ্য করে দেখছে। কিন্তু রানার কোনো কিছুই করার নেই, কারণ রানা তো নিরুপায়। রানা চাইলেও কিছু করতে পারবে না, কারণ তারপর রানা অনেকক্ষণ চুপ করে থাকার পরে রানা আবারও সাদিয়াকে বলতে লাগলো, দেখো সাদিয়া, আমার জীবনের কোনো লক্ষ্য নেই। আমি চাকরির জন্য তো অনেক ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই করতে পারছি না। আর তোমাকে তো আমি প্রায় একটা বছর ধরে এভাবেই ঘোরাচ্ছি। এভাবে আর ঘোরানোর কোনো দরকার নেই, কারণ আমার জীবনে হয়তো কোনো কিছুই হবে না। আসলে পৃথিবীর নিয়মটাই এরকম। পৃথিবীর মধ্যে মানুষ যেটা চায় সেটা অন্যের হয়ে যায়। যদি আমি কখনো জানতাম যে আল্লাহ তাআলা আমার কপালে এইরকম রেখেছে, তাহলে আমি কখনোই ভালোবাসতাম না। দেখো, আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি ভালোবাসাটা আমার উপলব্ধি করতে পারো না? আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। প্লিজ, তুমি আমাকে এরকম কোনো কথা বলো না। চলো আমরা দুজন পালিয়ে যাই। আমি আমার অনিশ্চিত জীবনের সঙ্গে তোমাকে জড়াতে চাই না। তুমি তোমার মতো থাকবে, আর আমি আমার মতো।
আর বাসা থেকে যেহেতু বিয়েটা ঠিক করেছে, তুমি নিশ্চয়ই ছেলেটার ব্যাপারে জানো। হ্যাঁ, ছেলেটা ব্যাংকে চাকরি করে। বাবা মা বলেছে অনেক ভালো আর অনেক স্মার্ট, আমার সঙ্গে নাকি ভালোই মানাবে। কিন্তু তুমি এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি তোমাকে এসব জিজ্ঞেস করতে বলেছি? তুমি আমার কথার উত্তর দাও। দেখো, ছেলে যেহেতু ব্যাংকে চাকরি করে, তাহলে ছেলেটা সত্যিই অনেক ভালো। আর অনেক কষ্ট করে এই ব্যাংকে চাকরি নেওয়া হয়েছে, তাই না? আর আমার মনে হয় তুমি এই ছেলের সঙ্গেই ভালো থাকবে। তাহলে এটাই তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, শেষবার কি তোমার হাতটা ধরতে পারি প্লিজ? না করো না। শেষবার তোমার হাতটা শক্ত করে ধরি। অনেক জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তোমাকে, কিন্তু সেটা আর সম্ভব না। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। যদি হাত ধরতে চাও তাহলে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে। তার চেয়ে ভালো এভাবেই চলে যাও, একটা ইচ্ছেই করে। আমিও চলে যাচ্ছি, আমার টিউশনি আছে। তারপর রানা উঠে এক পা দু পা করে সামনে এগিয়ে যেতে লাগলো, আর সেখানেই সাদিয়া কান্না করতে লাগলো। রানার অনেক বেশি কষ্ট হচ্ছে। রানার মনে হচ্ছে কেউ তার কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। রানার ইচ্ছে করছে চিৎকার দিয়ে কান্না করার জন্য। যদি এমন একটা জায়গায় থাকতো সে নিজের মতো করে চিৎকার দিতে পারতো, তাহলে হয়তো কিছুটা হলেও শান্তি লাগতো। তারপর রানা হাঁটতে হাঁটতে আরেকটা টিউশনি করাতে চলে আসলো আর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না নিজেকে। কারণ এত বছরের ভালোবাসা আর এভাবে শেষ হয়ে যাবে। তারপর অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে টিউশনি শেষ করে সন্ধ্যার পরে একা একা বাসায় ফিরছে, আর তখনই রানার ফোনে একটা মেসেজ চলে আসলো। আর রানা মেসেজটা ওপেন করে দেখলো সাদিয়া মেসেজ লিখেছে। আর সাদিয়া লিখেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। মেসেজটা দেখার পরে রানা নিজে থেকেই নাম্বারটা ব্লক করে দিল। আর সব কিছু থেকে তাকে ব্লক করে দেওয়ার পরে সে বাসায় চলে আসলো। আর বাসায় আসতেই রানার মা রানাকে জিজ্ঞেস করলো, কি রে রানা, তুই আজকে মনে হয় একটু দেরি করে এসেছিস। আর তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? তোর কি কোনো সমস্যা হয়েছে, নাকি তুই অসুস্থ? না মা, আমার তেমন কোনো কিছু হয়নি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে এতটা টেনশন করছো। আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, খাবার দাও, অনেক খিদা পেয়েছে। রানার মা রানার অবস্থা দেখে ভালো করেই বুঝতে পারছে যে রানার কোনো কিছু হয়েছে। আর রানা নিজেকে লুকানোর জন্য তার মাকে বলল তার খিদে পেয়েছে। তারপর রানা তাড়াতাড়ি করে রুমে এসে সে ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। সে অনেক সময় ধরে গোসল করলো, আর প্রায় 1 ঘন্টা পরে গোসল শেষ করে সে খাবার টেবিলে এসে খাবার খেতে লাগলো। আর তার মা তার পাশে বসে আছে। রানা নিজেকে স্বাভাবিক করে ফেলেছে, কারণ রানার এটা একটা ভালো গুণ, সে সবার চোখের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। তারপর রানা খাওয়া দাওয়া শেষ করে সে রুমে চলে আসলো। আর রুমে এসে শুয়ে পড়লো, আর শুয়ে শুয়ে সে নীরবে কান্না করতে লাগলো। কারণ ছেলেদের নাকি চোখের জল মানায় না, কিন্তু সময় বলে দেয় ছেলেদের চোখের পানি ফেলতে হবে কি না। আর এইভাবেই রানার সময়টা পার হয়ে যায়। এইভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। সাদিয়ার বিয়ে হয়ে গেছে কয়েকদিন হলো। সাদিয়া শ্বশুরবাড়িতে গিয়ে সে নিজেকে যথারীতি স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে রানাকে ভুলতে পারছে না। সাদিয়ার হাজব্যান্ড নেহালকেও কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো কিছুটা বুঝতে পেরেছে, কিন্তু নেহালের তো আর এখানে দোষ নেই। আর এদিকে রানা একের পর এক ইন্টারভিউ দিতে লাগলো। ইন্টারভিউ দেওয়ার ফলেও কোনো কাজ হচ্ছে না। আর তখনই রানা একদিন সকালবেলা দেখতে পেলেও তার বাবা পত্রিকা পড়ছে, আর পত্রিকার মধ্যে পেছনে বড় বড় করে লেখা চাকরির বিজ্ঞাপন। সেখানে রানা তার বাবার কাছ থেকে পত্রিকাটা নিয়ে রুমে চলে আসলো। আর রুমে এসে এই বিজ্ঞাপনটা ভালো করে দেখে সিদ্ধান্ত নিল সে এটার মধ্যে ইন্টারভিউ দিবে। রানার ইন্টারভিউর জন্য সে প্রস্তুতি নিতে লাগলো। আর এভাবেই পার হয়ে গেল আরও কয়েকটা দিন। সে ইন্টারভিউ বেশ ভালোভাবেই দিল। আর ঠিক 1 বছর পর, এই 1 বছরে রানা নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। রানা এখন আগের মতো নেই। রানার এখন সব কিছুই হয়েছে, বাড়ি গাড়ি সব কিছুই হয়েছে, কিন্তু রানার প্রিয় মানুষটা নেই। একদিন রানা অফিস শেষ করে এসে বাসায় ফিরলো। আর বাসায় ফিরতেই তার মা রানাকে বলতে লাগলো, কি রে রানা, তোর অফিসের ছুটি আছে নাকি? যদি তোর অফিসের ছুটি থাকে তাহলে তোকে নিয়ে একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম।
মা, আমার তো ছুটি নেই। তুমি কিছুদিন ওয়েট করো, তারপর আমি তোমাকে নিয়ে যাব। এখন যদি তোমার বেশি তাড়াহুড়ো থাকে তাহলে তুমি আর বাবা গিয়ে গ্রাম থেকে ঘুরে আসো। আমার তো এখন যাওয়ার সম্ভব হবে না। আর আর সাথে তো রিয়া যাচ্ছেই। এই বলে রানা রুমে চলে আসলো, আর রুমে এসে রানা নিজের মতো করে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর তখনই তার স্যার কল দিল, আর কিছুক্ষণ পরে রানা কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে রানা সালাম দিল, আর সালামের উত্তর নিয়ে তার স্যার তাকে বলতে লাগলো, রানা, আমি তোমাকে একটা অপারেশনে পাঠাতে চাই, এই শহরের বাইরে একটা ভার্সিটিতে। ওই ভার্সিটিতে সকল অপকর্ম হয়ে থাকে, বুঝতে পেরেছো? জি স্যার, আমি কালকে আপনার সঙ্গে এসে দেখা করব। আপনি কোনো চিন্তা করবেন না। আর স্যার যদি ডকুমেন্টগুলো আমাকে এখনই পাঠিয়ে দিতেন তাহলে আমি একটু আগে থেকেই জেনে রাখতাম আর কি। ঠিক আছে, আমি তোমায় ইমেল করে পাঠিয়ে দিয়েছি। তুমি বিষয়টা দেখো, আর বিষয়টা দেখার পরে তুমি নিজে কখনো কিছু বুঝতে পারবে, আর বাকিটা তো আমি তোমাকে বলবো। রানা আরও কিছু কথা বলে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরেই সে কিছুক্ষণ কাজ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা রানা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হয়ে সে অফিসের জন্য রেডি হয়। আর অফিসের জন্য রেডি হয়ে নিচে এসে খাবার টেবিলে নাস্তা করতে লাগলো। আর নাস্তা শেষ করে রওনা দিলেও অফিসের উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, আর রানা পিছনে বসে আছে। আর হঠাৎ করে রানা বাইরে তাকিয়ে দেখলো সাদিয়াকে। সাদিয়া রিকশায় করে মনে হয় কোথাও যাচ্ছে, সাথে একটা ছেলে আছে। এটাই হয়তো সাদিয়ার হাজবেন্ড হবে। রানা সাদিয়াকে একটা বছর পর দেখে সত্যি অন্যরকম হয়ে গেল। রানার আগের পুরনো স্মৃতিগুলো মনে হতে লাগলো, আর আগের স্মৃতিগুলো যে রানাকে ভীষণভাবে কষ্ট দেয়। তারপর রানা আর কোনো দিকে না তাকিয়ে সোজা অফিস চলে আসলো। আর অফিসে এসে সে তার কেবিনে বসে কিছুক্ষণ কাজ করে সে আবারও তার স্যারের কেবিনে চলে আসলো। আর কমিশনারের রুমে চলে আসার পর কমিশনারি কার্যালয়ে আরও কিছু জন বসে আছে, আর রানা গিয়ে সালাম দিয়ে সেখানে বসলো। আর তখন কমিশনার সাহেব রানার উদ্দেশ্য করে বলতে লাগলো, রানা, আমি তোমাকে একটা অনেক বড় দায়িত্ব দিতে চাই। আমি জানি তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন বেস্ট অফিসার, আর এই জন্যই তোমাকে আমি সিলেক্ট করছি। একটা ভার্সিটিতে মাদকদ্রব্য পাচার থেকে শুরু করে নারী কেলেঙ্কারি সব কিছু হয়ে থাকে, আর এই ভার্সিটির সব কিছুই হয়। তুমি তো বুঝতেই পারছো। আমি চাই তুমি এই ভার্সিটিতে গিয়ে সকল কিছু গোড়া থেকে উপরে ফেলবে। আমার বিশ্বাস তুমি এটা পারবে। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। স্যার, আমি কি কালকে যাব নাকি কিছুদিন পরে যাব? আর যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। তুমি চাইলেই কালকে সেখানে চলে যাও, কারণ যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি এরা সমাধান করতে পারবে। আর ওইখানে তুমি শিক্ষক হিসাবে জয়েন করবে। আমার মনে হয় শিক্ষক হিসাবে এই যাওয়াটাই সবচেয়ে বেটার হবে। জি স্যার, আপনি যেরকমটা বলবেন। আর স্যার, আমার সঙ্গে আমার টিম সহজ হবে, আর ওরা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে থাকবে, তাহলেই আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। আর সকল কাগজপত্র ফাইলে নাও, এইগুলো দেখে তুমি ব্যবসা নিতে পারবে। আর এইখানে মোটামুটি সবই তথ্য দেওয়া আছে। এখন বাকিটা তোমাকে উদ্ধার করতে হবে। আর তুমি সহ তোমার টিম তাহলে কালকে যাচ্ছে। তারপর রানা কমিশনারের সঙ্গে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে আসলো। আর সেখান থেকে সোজা থানায় এসে সে তার নিজের কাজ করতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে যায়। পরদিন রানা সবাইকে বিদায় দিয়ে সে তার টিম সহ রওনা দিল। তারপর কিছুক্ষণ পরে রানা গাড়িতে ঘুমিয়ে গেল। আর ঘুমিয়ে পড়তেই সে মাঝে মাঝে সাদিয়াকে নিয়ে স্বপ্ন দেখে। আর প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে তারা শহরে এসে পৌঁছালো। আর পৌঁছানোর পরে তারা একটা হোটেলে উঠলো। আর হোটেলটা আগে থেকে বুক করা ছিল, তাই কোনো সমস্যা হলো না। তারপর তারা 4 জন গাড়ি থেকে নেমে হোটেলের ভিতরে প্রবেশ করলো। আর হোটেলে প্রবেশ করেই তারা ফ্রেশ হয়ে নিল। আর রানা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো, কারণ পুরোটা সময় রানা ঘুমিয়ে এসেছে, তাই কোনো সমস্যা হলো না। আর বাকিরা তো ঘুমিয়ে গেছে সাথে সাথেই। খাবার খেয়ে আর রানা ল্যাপটপ নিয়ে বসলো। আর ল্যাপটপ নিয়ে সে সকল কাজ করতে লাগলো, কারণ কালকে থেকে সে ভার্সিটিতে যাবে। আর ভার্সিটিতে সে কখনোই এরকম অবস্থায় যায়নি, কারণ এটাই তার প্রথম অবস্থায় ক্লাস নেওয়া হবে।
আর শিক্ষকরা ভার্সিটিতে কিভাবে যায় সেটার একটা ভিডিও দেখলো। আর ভিডিওটা দেখে রানা নিজে নিজে হাসতে শুরু করলো। রানা মনে মনে বলতে লাগলো, যাক, শেষ পর্যন্ত আমার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো। ভেবেছিলাম আমি তো কখনোই শিক্ষক হতে পারবো না, কারণ টিউশনি করানো একটা জিনিস আর ভার্সিটিতে ক্লাস নেওয়া এটা অন্য একটা বিষয়। সত্যিই নিজেকে অনেকটা অন্যরকম মনে হচ্ছে। তারপর এইভাবেই সময়টা পার হয়ে যায়। আর পরের দিন সকালবেলা রানা রেডি হয়ে নেয়। আর রেডি হয়ে রানা গাড়িতে করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা নেয়। আর সে কিছুক্ষণ পরেই ভার্সিটির সামনে চলে আসলো। আর দারোয়ান গাড়িটা দেখেই গেট খুলে দিল। আর গেট খুলে দিতেই ড্রাইভার রানাকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। আর রানা ভার্সিটিতে প্রবেশ করতেই সে চারপাশে সব কিছু দেখতে লাগলো। চারপাশে অনেক অশ্লীল কাজ হচ্ছে। এটা রানার চোখ এড়িয়ে গেল না। আর রানা মাঠের মধ্যে এসে নামলো। আর নামার পরে সে লক্ষ্য করলো সবাই তার দিকেই তাকিয়ে আছে। আমি আমার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আর তখনই দেখলাম একটা গাড়ি থেকে একটা ছেলে নামলো। শুনেছি আজকে নাকি নতুন একটা স্যার জয়েন করবেন। স্যার নাকি অনেক বেশি স্মার্ট, সেটাই আমি শুনেছি। কিন্তু আমি যে এখনই এটা দেখতে পারবো, এটাই সত্যি অবাক করার মতো। আমি দেখতে পেলাম একটা স্মার্ট ছেলে সামনের দিকে গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছে অফিস রুমের দিকে। আমি হাঁ করে তাকিয়ে আছি, কারণ এরকম ছেলে আমি কখনোই দেখিনি। আমি তো পুরো প্রথম দেখাই ক্রাশ খেয়ে গেছি। আর তখন আমার সাথে থাকা বান্ধবী নীলা বলতে লাগলো, দোস্ত, আমি তো ছেলেটাকে দেখেই ক্রাশ খেয়ে গেছি। ও, এইটা তো আবার ছেলে না, এটা তো আবার আমাদের এই শিক্ষক। যাক, ভালোই হলো, এখন থেকে ক্লাস মিস করা যাবে না। দোস্ত একদম কিন্তু ওই স্যারের দিকে তাকাবি না। ওই স্যারকে শুধুমাত্র আমি দেখব। আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ে ওর দিকে তাকাই, তাহলে আমি চোখ তুলে ফেলবো। তুই যে আমার বান্ধবী সেটাও কিন্তু আমি ভুলে যাব, কারণ আমি প্রথম দেখাই ওনাকে ভালোবেসে ফেলেছি, বুঝতে পেরেছিস? আর কখনোই এভাবে দেখবি না, তাকে সম্মান করবি। শুধুমাত্র আমি তাকে আমার মতো করে দেখব, বুঝতে পেরেছিস? আর আমার কথা না মানলে কি হবে সেটা তো তুই আগে থেকেই জানিস। এদিকে রানা কারোর সঙ্গে কোনো কথা না বলে সে অফিস রুমে চলে আসলো। আর অফিস রুমে এসে প্রিন্সিপালের সঙ্গে কিছু কথা বলল। আর প্রিন্সিপাল তাকে সময় মতো করে ক্লাসে নিয়ে গেল। আর ক্লাসে নিয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল সবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিল। সে আজকে থেকে ইংরেজি শিক্ষক। আর রানা সবার দিকে লক্ষ্য করছে। আর সবার দিকে রক্ষা করার পরে দেখলো সবাই তার দিকে মোটামুটিভাবে তাকিয়ে আছে। তারপর রানা ভালোভাবে লক্ষ্য করলো যে একটা মেয়ে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে সত্যি অনেক সুন্দর। মেয়েটা দেখতে পরীর মতো, যে কেউ মেয়েটার প্রেমে পড়ে যাবে। কিন্তু রানা এসব কি ভাবছে? রানা তো এখানে অন্য একটা কাজে এসেছে। আর এই কাজ সেরে এখন এসব করলে তো আর হবে না। রানা নিজেকে সামলিয়ে সবার সঙ্গে কিছু কথা বলল। আর প্রিন্সিপাল চলে গেল। আর তখন রানা নিজেকে পরিচয় দিতে লাগলো। I am your new English lecturer. Hope you will get me will learn from you today to all the students in this university and those who trust me. If you create any disturbance, but I will not tolerate this at all. I will be with you. I will be like a friend if you are. রানার মুখে এরকম ইংরেজি বলা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আর সিমরান তো পুরো আরো বেশি অবাক হয়ে গেল, কারণ এই ভার্সিটিতে যত ইংরেজি শিক্ষক এসেছে তারা কোনো অবস্থাতেই এমন ইংরেজিতে কথা বলেনি। সব সময় শুধু একটা কথা বলতো যে আমি তোমাদের বোঝার জন্য আমি বাংলায় কথা বলছি, কিন্তু উনি তো পুরো ভিন্ন। আর তখন সিমরান মনে মনে বলতে লাগলো, আমি তো ভেবেছিলাম স্যার হয়তো সবার মতোই ক্লাস নেবে, কিন্তু ওনার ক্লাস যে এইভাবে নেবে এটা তো আমি কখনোই ভেবে দেখিনি। কারণ ওনার কথা বলার স্টাইল সত্যিই অন্যরকম। আমি যতই দেখছি ততই পুরো ফিদা হয়ে যাচ্ছি। নীলা, তুই কিন্তু একদম স্যারের দিকে তাকাবি না, এটা শুধুই আমার। So let's start. And no one will disturb in this class. If anyone disturbs, then I will throw out of the class. At the end of the class, I will take with you for 10 minutes. But not a word will be said in between. Sit and stand. জি স্যার। স্যার, আমি তো কোনো কথা বলিনি, আর আমি তো কোনো কিচ্ছু করিনি। তোমাকে দেখতেই তো বন্ডের মতো লাগছে। তুমি তো আর ইংরেজিতে কোনো কথা বুঝবে না। আচ্ছা, তোমরা ভার্সিটিতে আসো কী জন্য?
মাস্তানি করতে? গুন্ডামি করতে? চুলের স্টাইল কেন আর হাতের নখগুলো এত বড় কেন? আর কী সব জামা কাপড় পরে এসেছো? কালকে থেকে ভালোভাবে ভার্সিটিতে আসবে, আর না হলে ভার্সিটিতে আসার কোনো দরকার নেই। তারপর রানা তার নিজের মতো করে ক্লাস করাতে লাগলো। রানা ভিতরে ভিতরে একটু একটু ভয় পাচ্ছে, কারণ এই প্রথম এত বড় বড় ছেলে মেয়েদের ক্লাস নিচ্ছে। এতদিন ছোটদেরকে টিউশনি করাতো, প্রথমটা একটু একটু নার্ভাস লাগছে, কিন্তু রানা তার নিজের মতো করেই ক্লাস নিতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রানা তার নিজের মতো করে ক্লাস নেওয়া শেষ হলে সে লাস্টের 10 মিনিট সে সবার সঙ্গে কথা বলতে লাগলো, আর সবার সঙ্গে হাসি দিয়ে কথা বললো, সবার সঙ্গে মজা করলো। আর এসবটা দেখেই পুরো ক্লাসে সবাই রানাকে পছন্দ করলো। আর সিমরান তো কোনো কথাই নেই, সে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। আর মাঝে মাঝে রানা সিমরানকে এটা ওটা প্রশ্ন করছে, উদ্দেশ্য সিমরানকে ধ্যান ভঙ্গ করার জন্য। সবার সামনে কোনো কিছু বলতে পারছে না। তারপর রানা ক্লাস শেষ করে এসে অন্য একটা ক্লাসে গেল। আর সেই ক্লাসে যাওয়ার পরে আরও কিছু বখাটে ছেলে পেলে দেখতে লাগলো। আর ছেলেগুলোকে দেখেই বুঝতে পারলো এরাই হচ্ছে ভার্সিটির মধ্যে অশান্তির কারণ। এদেরকে যে রানা ভালো থাকতে দিবে না, এটা রানা মনে মনে ভেবেই হাসছে। তারপর এইটাও ক্লাস শেষ করে এসে অফিস রুমের দিকে যেতে লাগলো। আর তখনই কোথা থেকে সিমরান এসে রানার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। প্লিজ স্যার, আপনি আমার একটা কথা রাখেন স্যার। হ্যাঁ বলো, তোমার কি কথা? আর তোমাদের তো ছুটি হয়ে যাওয়ার কথা, আর আরও 20 মিনিট আগে সবাই চলে গেছে, তুমি কেন যাওনি? স্যার, আমি এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, আর আপনার জন্য অপেক্ষা করতে করতে এই সময়টা চলে গেছে। স্যার, আপনি কি আমার সাথে একটু কফি খেতে যেতে পারবেন? মানে একটু বসে কথা বলতাম, প্লিজ স্যার। এই মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? যাও, সোজা বাসায় চলে যাও। প্লিজ স্যার, আমার একটা আবদার রাখেন। আমি তো আপনার ছাত্রী, তাই না? আমার মন রাখার দায়িত্ব তো আপনার, তাই না? তারপর রানাও আর কোনো না করতে পারলো না। রানাও তার সঙ্গে যেতে লাগলো। আর একটা কাছাকাছি কফি শপে এসে দুজনে বসে পড়লো। আর তখনই ওয়েটার এসে তাদেরকে জিজ্ঞেস করলো কি খাবে। আর তখন রানা কোনো কিছু বলতে যাবে, আর তার আগেই সিমরান বলতে লাগলো, আপনি আমাদের জন্য 2টা কফি দিবেন আর 2টা বার্গার দিবেন। ওকে একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন। তারপর ওয়েটার চলে গেল। আর ওয়েটার চলে যাওয়ার পরে সিমরান এক ধ্যানে আবারও রানার দিকে তাকিয়ে আছে। রানা এখন একটু বিরক্ত বোধ করছে। আর রানা তখনই নিজে থেকে বলতে লাগলো, আচ্ছা, তুমি এইভাবে ক্লাসের মধ্যে আমার দিকে তাকিয়েছিলে কেন? সবাই কি মনে করবে আমাকে? আমি আজকে প্রথম এসেছি, তুমি কি শুরু করে দিয়েছো? আমার তো এইখানে কফি খেতে আসা উচিত হয়নি। সত্যি কথা বলতে স্যার, আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। স্যার প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। একটা মানুষ একটা মানুষকে ভালো লাগতেই পারে, তাই না? এখানে তো আর দোষের কিছু দেখছি না। দেখো, এখন আমি পাবলিক প্লেসে আছি, না হলে তোমাকে একটা ঠাস করে থাপ্পড় মারতাম। আমি যে তোমার শিক্ষক, এটা কি তুমি ভুলে গেছো? আর আমি তোমার একদিন হলেও ক্লাস নিয়েছি, তাই না? স্যার, আমি তো আপনার কাছে মিথ্যা বলতে পারতাম, তাই না? তখন কি আপনি আমাকে এসব কথা বলতে পারতেন? আমি সবসময় সত্যি কথা বলি, আর আমি সত্যি কথা পেটের মধ্যে হজম করে রাখতে পারি না। তুমি যেটা এখন ভালোবাসা মনে করছো, আসলে এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে একটা ভালো লাগা। আর ভালো লাগা দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে মন লাগে, একটা সুন্দর হৃদয় লাগে, যে মানুষটার সঙ্গে সারাটা জীবন পার করে দেওয়া যায়, সেই রকম বিশ্বাসের প্রয়োজন। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক, এরই মধ্যেই থাকো। স্যার প্লিজ, স্যার যাবেন না। আপনি অন্ততপক্ষে কফিটা খেয়ে যান, কারণ আপনি তো একটানা 2টা ক্লাস নিয়েছেন, মনে হয় কোনো কিছুই খাননি। প্লিজ বার্গারটা খেয়ে তারপর যান। বুঝতে পারছি আমার উপর আপনি অনেক রেগে গেছেন, কিন্তু প্লিজ উঠে যাবেন না। উঠে গেলে হয়তো মানুষ অনেক কিছুই ভাবতে পারে। তারপর রানা কোনো উপায় না পেয়ে সেখানে বসে গেল। আর বসে বসে রানা ফোন টিপছে। আর কিছুক্ষণ পরেই ওয়েটার খাবার দিয়ে চলে গেল। আর খাবার নিয়ে আসার পরে রানা নিজের মতো করেই খাচ্ছে। আর তখন সিমরান রানাকে আবার বলতে লাগলো,
কি ব্যাপার এভাবে চুপচাপ খাবার খাচ্ছেন যে? আচ্ছা আমি একটু সত্যি কথা বলবো, আপনার কি আমাকে দেখে একটু ফিলিংস লাগে নাই? আপনি যে আমার সঙ্গে প্রথম দেখায় এই কফি শপে চলে আসলেন, তার মানে আপনার মধ্যেও একটু একটু ফিলিংস কাজ করছে। কি বললাম, সত্যি না? দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে এইরকম কথা শোনার জন্য এইখানে আসেনি, ওকে? তুমি প্লিজ এইসব কথা বন্ধ করো আর চুপচাপ খাও, আর খেয়ে এখান থেকে বের হয়ে যাও। তারপর রানা নিজের মতো খাবার খেয়ে সে নিজেই বিলটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে সোজা বাসায় চলে আসে। আর বাসায় আসার পরে সে ফ্রেশ হয়ে আরও কিছু খাবার খেয়ে নেয়। আর খাবার খেয়ে সে ল্যাপটপ নিয়ে বসলো। আর ভার্সিটিতে সকল জায়গায় সে সিসি ক্যামেরা লাগিয়েছে, যে সেটা ভালো করে চেক করতে লাগলো। আর তখনই দেখতে পেল তার ক্লাসের ছাত্র নিলয় সে একটা মেয়েকে একটা প্যাকেট দিছে। সিসি ক্যামেরায় মেয়েটার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এটা যে একটা মেয়ে এটা ভালো করেই বোঝা যাচ্ছে। রানা এই ভিডিওগুলো রেকর্ড করতে লাগলো। আর প্যাকেটটার ভেতরে নিশ্চয়ই কোনো কিছু আছে। আর তারপর দেখলো মেয়েটা 1 নাম্বার সিসি ক্যামেরা ছাড়িয়ে এসে হঠাৎ করে 5 নাম্বার সিসি ক্যামেরার মধ্যে চলে আসলো। তার মানে মেয়েটা এখন 2য় তলায় আছে। 2য় তলায় মেয়েটা একদম ওয়াশরুমের কাছে চলে গেল। ওয়াশরুমটা একটু ভেতরে। রানা মনোযোগ দিয়ে সেটা দেখতে লাগলো। আর প্রায় ওয়াশরুম থেকে 30 মিনিট পর মেয়েটা বের হলো। আর তার সাথে একটা বক্স নিয়ে, এই বক্সের মধ্যে হয়তো কোনো কিছু আছে। আর এই বক্সটা সোজা মাঠের মধ্যে নিয়ে এসে একটা গাড়িতে উঠে পড়লো। আর তখন মেয়েটাকে রানা ভালো করে দেখতে পেল, কারণ এই মেয়েটা হচ্ছে নীলা, সিমরানের বান্ধবী। তার মানে এই মেয়েটা এসব কাজ করে থাকে। আমি গাড়িতে করে জঙ্গলের দিকে যাচ্ছি, ওখানে আমার জন্য আরও একজন অপেক্ষা করছে নিলয়। আজকে সঠিকভাবে দিয়েছি কি না আজকে চেক করতে পারলাম না, কারণ শুনেছি আমাদের ভার্সিটিতে কেউ একজন আসবে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। তার জন্য এই সাবধান হতে হবে। আমাদের আর কিছুক্ষণ পরেই আমরা দুজন গাড়িতে করে জঙ্গলে চলে আসলাম। আর জঙ্গলে চলে আসার পরে আমি দেখতে পেলাম ওরা আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর আমরা গাড়ি থেকে নেমে ওদেরকে বক্স দিয়ে দিলাম। আর বক্স দিয়ে দেওয়ার পরে ওরা আমাদেরকে টাকার ব্যাগটা দিল। আর টাকার ব্যাগটা নিয়ে আমি ওদেরকে বিদায় দিয়ে আবারও ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে এসে আমি নিলয়ের হাতে টাকার ব্যাগটা দিয়ে বললাম, নিলয়, এখানে পুরো 1 কোটি টাকা আছে, বুঝতে পেরেছিস? এখন বাকিটা তোর সামলাতে হবে। আর এই টাকার ব্যাগটা ভালোভাবে ভাইয়ের কাছে পৌঁছে দিবি, কারণ রাস্তায় নাকি পুলিশের অনেক গার্ড পড়ে থাকে। আর বাকিটা তো আমি নিজেই ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ তুমি যদি একটাবার ধরা পড়ো তাহলে কিন্তু আমি নিজেও ধরা পড়ে যাব। আমি কিন্তু তোমার উপর নির্ভরশীল। আর ভাইয়ের সঙ্গে আমি ওই বিষয়টি নিয়ে কথা বলবো। নতুন মাল আসলে এগুলো পাঠাতে হবে। তারপর নিলয় ব্যাগটা নিয়ে চলে গেল। আর চলে যাওয়ার পরে নীলাও সে বাসায় চলে আসলো। আর এদিকে এসব কিছু রানা দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ রানার কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে নীলার মতো একটা মেয়ে এরকম কাজ করতে পারে। কারণ নীলাকে সে দেখে উপর দিয়ে ভালো মনে করেছে, কারণ যেহেতু সিমরানের বান্ধবী। কিন্তু রানার ভাবনাটা ভুল হলো। তারপর রানার সময়টা এভাবেই পার হলো। আর রাতের বেলা রানা তার টিম সহ বের হলো। সে জঙ্গলের দিকে যাবে, ওখানে কোনো কিছু একটা থাকতে পারে। তারপর সে গাড়ি করে জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে এসে একবার করে সামনে এগিয়ে যেতে লাগলো। সাথে সাকিব, রনি, রকি সবাই আছে। রনি একটু বেশি ভয় পাচ্ছে আর সাকিবকে বলল ওই দিক দিয়ে যাওয়ার জন্য। আর রানা এদিক দিয়ে পিস্তল তাক করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল কিছু ছেলে মেয়ে সেখানে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করছে। এটা দেখেই রানার মাথায় রক্ত উঠে গেল। আর রানা কোনো কিছু না ভেবে সেখানে গুলি করতে লাগলো। আর ওরা কোনোভাবে প্রস্তুত ছিল না। আর ওরা একজন মারা গেল। আর তখনই রানা আর তার টিম সবাইকে ধরে ফেললো। আর সবাইকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। আর রানা একজনকে ধরে জিজ্ঞাসা করলো, বল, তোদের সাথে কে কে আছে? তোদের বসকে? তোরা আর কার হয়ে এইসব কাজ করছিস? সত্যি করে বল, নাহলে তোরা বাঁচতে পারবি না।
আমরা মরার ভয় করি না কখনো। আমরা এখানে এই পথে আসার আগেই মৃত্যু হাতে করে নিয়ে এসেছি। আমাদের এসব বই দেখিয়ে কোনো লাভ নাই। তোরা সবাইকে একই মাপের মনে করছিস নাকি রে? আমার ব্লাড গ্রুপটা অন্য সব জায়গায় পাওয়া যায় না, আর কিভাবে কথা বের করতে হয় এটা রানা ভালো করেই জানে। তুই আমাদের কোনো কিছু করতে পারবে না। তুই নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছিস। আমাদের হাত কতটা লম্বা এটা তোর কোনো ধারণা নাই। সাকিব, আমার বক্সটা একটু নিয়ে আয় তো। ভেবেছিলাম তোদেরকে আমাদের হোটেলে নিয়ে গিয়ে আদর যত্ন করব, কিন্তু সেটা যোগ্য আসলে তোরা না। তোরা মাটির মানুষ, মাটিতেই থাকবি। তুই আমাদের সাথে কোনো কিছু করবি না। তুই কত টাকার বিনিময়ে আমাদেরকে এখান থেকে ছেড়ে দিবি সেটা বল। তুই যত টাকা চাইবি আমরা তত টাকাই দিব তোকে। টাকা দিয়ে আর ভালোবাসা হয়? তোর সাথে আমার ভালোবাসার গল্প হবে, আলাপ হবে, আরও কত কিছু হবে, তাই না সাকিব? স্যার, তাই তো কত শখ করে আমরা ধরেছি এদেরকে শিক্ষা দেওয়ার জন্য। পরিবার ছেড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে হচ্ছে, আর ওদের মতো সন্ত্রাসীদের বাঁচিয়ে রাখার দরকার নাই। দেখ সাকিব, কয়েকদিন হলো সিআইডিতে জয়েন করেছি, আর এখন এইসব দেখে তারও ঘৃণা জন্মাচ্ছে। তাহলে তোদেরকে তো বাঁচিয়ে রাখা উচিত একদমই হবে না। তারপর রানা হাতে একটা চার্জার ড্রিল মেশিন দিয়ে ওই ছেলেটার হাতের আঙ্গুলগুলো ফুটো করতে লাগলো। আর রানা হাত দিয়ে মুখ চেপে ধরেছে। আর তখনই সাকিব তাদের চোখের মধ্যে লবণ আর মরিচের গুঁড়ো দিতে যাবে, তখনই ওরা সবাই চিৎকার দিয়ে ওঠে আর বলতে লাগলো, স্যার স্যার, আমাদেরকে আর কষ্ট দেবেন না। আমরা সহ্য করতে পারছি না। এর চেয়ে ভালো গুলি করে মেরে ফেলেন। এসব আর সহ্য করতে পারছি না। তাহলে বল, তোরা মেয়েগুলোকে কোথায় পাচার করেছিস? আর ভার্সিটির মধ্যে তোদের কে কে সাহায্য করে? আর এর পিছনে মাস্টার মাইন্ড কে আছে? আসলে আমি তেমন কোনো কিছুই জানি না। আমি এসব কিছু নিয়ন্ত্রণ করি, আর আমাকে বস ফোন করে যেভাবে বলে আমি সেইভাবে কাজ করে থাকি। আমাদেরকে ভার্সিটিতে নিলয় আর নীলা সাহায্য করে থাকে। এছাড়াও এখানে বাংলা শিক্ষক আছে, উনি মালামাল এনে সাপ্লাই করে আমাদের কাছে। ও আচ্ছা, তুই কি তোর বসকে কখনো দেখিস নাই? আর তোরা ওর সাথে কতদিন ধরে কাজ করছিস? আর তোদের বসকে কিভাবে ধরতে পারবো? উনি অনেক বড় মাপের একজন লোক। নীলা ছাড়া ওনাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। আমি ওর সাথে 5 বছর ধরে কাজ করছি, তবুও দেখিনি। আর আমি এই ভার্সিটির সভাপতি আরমান। ও তাই তো বলি, তোর মধ্যে এত গলার জোর কোথা থেকে আসে? আর তোকেই বা তোর বস কেন সিলেক্ট করলো? আর তুই 2টা মেয়েকে ধর্ষণও করেছিস। আরও 2 বছর আগে তখন আমি ছিলাম একটা সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সেই আরমান। আমি আরও তাদেরকে খুন করে ফেলি, আর খুন করার সময় নীলা দেখে ফেলে। আমি নীলাকে মারতে চেয়েছিলাম, কিন্তু নীলার টাকার দরকার ছিল। আমার সাথে কাজ করার জন্য সে রাজি হয়ে যায়। তারপর থেকে সে আমার সাথে কাজ করে। ও আচ্ছা, তাহলে এখন বল, আমি তোর বসকে কিভাবে পাবো? মানে তাকে আমি কি করে আমার কাছে নিয়ে আসতে পারবো? সত্যি করে বল। এটা আমি নিজেও জানি না। এটা শুধুমাত্র নীলাই বলতে পারবে। নীলা ছাড়া এটা কেউ জানে না। একমাত্র নীলাই তাকে দেশে আনতে পারবে। নীলার কথা ছাড়া সে একটা কথাও শুনবে না, এটা আমার বিশ্বাস। কারণ নীলাকে ওর সঙ্গে অনেকবার দেখা করতে পাঠিয়েছি আমি। তার মানে হলো নীলা হজরত তার অনেক কাছের কেউ, এক কারণ যেহেতু সেই নীলার কথাই দেশে আসবে তুই বলছিস। ঠিক আছে, তোকে আমার আর কোনো দরকার নেই। সাকিব, গলা কেটে ফেলে দাও। স্যার, ও কি সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে এটা কি করে বুঝবো? আমার তো মনে হয় সে মিথ্যা কথা বলছে। মৃত্যুর আগে কেউ মিথ্যা কথা বলে না সাকিব, কি তাই তো? আর যতটুকু তথ্য দিয়েছি এগুলো না দিলেও আমি এমনিতেই তথ্য পেয়ে যেতাম। তুই সিআইডি নামে কলঙ্ক। কারণ কোনো অফিসার আসামিকে বা এভাবে মারে না। তুই আমাকে যাবে কষ্ট দিয়ে মারছিস। যদি একটা বার আমি ছাড়তে পারি তাহলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতে পারবি না।
তারপর রানা সে তার নিজের পায়ে থেকে ছুরিটা বের করে আরমানের গলাটা কেটে দেয়। আর আরমানের গলাটা কেটে দেওয়ার পরেই আরমানের গলা থেকে রক্ত বের হতে লাগলো। আর তারপর এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে। আর রানা একটা একটা করে গলাটা সবার কেটে দেয়। আর তখন মনে হয় রক্তের বন্যা বইছে সেখানে। আর রানা সেখানেই লাশগুলোকে ফেলে আসে, কারণ এরা যেসব অন্যায় করেছে এটার জন্য এটাই শাস্তির প্রয়োজন ছিল। আর তখন সাকিব অনেকটা ভয় পেয়ে যায় আর সাকিব ভয়ে ভয়ে রানাকে জিজ্ঞাসা করে, স্যার আমি কিন্তু সত্যি অনেক ভয় পেয়ে গেছি। আপনার এমন রূপ আমি কখনোই দেখিনি। আপনাকে যত দেখছি ততই আমি সত্যি অবাক হচ্ছি। আমি এখন ভালো করে বুঝতে পারছি যে আপনাকে কেন এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। শোনো, যারা চোট বাটপার তাদের সঙ্গে অনব্যবহার, আর যারা দেশের ক্ষতি করছিস, প্রতিনিয়ত দেশের মানুষের ক্ষতি করছে, যারা সাধারণ মেয়েদের পাচার করে দিচ্ছে, দিনে দুপুরে ধর্ষণ করছে, দেশের মধ্যে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করছে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের ক্ষেত্রে এরকমই ঠিক কঠিন হতে হয়। আরও একটা কারণ আছে, আমি যে গলাগুলো কাটলাম, এখন বাকিগুলো ভয় পাবে। জি স্যার, আমি বিষয়টা বুঝতে পারছি স্যার, কিন্তু আপনার যদি কোনো বিপদ হয় তখন ওরা তো নিশ্চয়ই জানতে পারবে যে এইসব কাজ আপনি করেছেন, কারণ প্রশাসনে অনেক ক্ষেত্রেই তাদেরকে সাহায্য করে থাকে। তুমি কালকে এদের সঙ্গে কারা কারা জড়িত আছে, কোন কোন পুলিশ অফিসার তাদেরকে সাহায্য করছে, সবার লিস্ট তৈরি করো। আর লিস্ট তৈরি করে তাদের বিরুদ্ধে তদন্ত করা শুরু করবে। আর ভার্সিটি আমি সামলাবো। আর রকি, তুই এই লাশগুলোকে পোস্টমর্টম করার সাহায্য করবি। তারপর রানা আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে আসলো। আর সেখান থেকে সে হোটেলে এসে যথারীতি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে যেতে লাগলো। আর আজকে তার টিমরাও ভার্সিটিতে ক্লাস করবে, সবাই রানাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে। আর তখন সাকিব আকাশের উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আপনার ক্লাস করার জন্য, কিন্তু স্যার এটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে এটা আসলেই কখনো আমি আশা করিনি। যাক ভালোই হলো, আপনার ইংরেজি ক্লাস করতে পারবো। হাজার হলেও তো আপনি আমাদের ইংরেজি শিক্ষক। তুই এই বিষয়টা নিয়ে আমার সাথে মজা করছিস, আর আমি আছি আমার চিন্তায়। আর শোন, যেটা কাজের কথা সেগুলো ওখানে গিয়ে কিন্তু নিলয় আর নীলের উপর ভালোভাবে খেয়াল রাখবি। আমি যতটুকু সম্ভব আমি করব, আর বাকিটা তোরা করবি। তারপর ওরা কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটির আগেই ওরা সবাই নেমে গেল। আর তখন রানা গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। আর ভার্সিটিতে প্রবেশ করতেই সে গাড়ি থেকে নামলো। আর গাড়ি থেকে নামার পরেই দেখতে পেল সিমরান তার দিকে এগিয়ে আসছে। রানা মাথা নিচে করে অফিস রুমে যেতে লাগলো, কিন্তু সিমরানের কাছে সে হেরে গেল। সিমরান দৌড়ে এসে রানার সামনে দাঁড়ালো আর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কী ব্যাপার স্যার, আপনাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর আমি যে সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করছি, আপনার এখন আসার সময় হলো? আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে কি এসব বলছো? আর আমি কি তোমার বয়ফ্রেন্ড যে তুমি আমার সঙ্গে এইরকমভাবে কথা বলছো? ছাত্রী আছো, নিজের জায়গায় থাকো, এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নেই। ওকে? কিন্তু আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি নিজেকে অন্য একটা কিছু করে ফেলবো, কারণ আমি কালকে রাতে সারা রাত আপনার কথা ভেবেছি। এই যে দেখেন, আমার চোখ এখনো লাল হয়ে আছে। কি করব, আপনার কথাই সব সময় মনে হয় আমার এটা কি আমার দোষ? ইচ্ছে করছে এখন আমার নিজের মাথায় আঘাত করার জন্য, কারণ তোমার এইসব আজাইরা প্যাচাল আমার একদমই ভালো লাগছে না। ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সঙ্গে আমি অন্য সময় কথা বলবো। তবুও প্লিজ মানুষের সামনে এরকম ব্যবহার করো না, মানুষ আমাকে অন্যভাবে চিন্তা করবে। আমি স্যার আছি, স্যারের মতো থাকতে দাও। কিন্তু আপনি আমাকে একটু সত্যি কথা বলবেন? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আমাকে আপনার একটুও ভালো লাগেনি? আমি জানি আপনিও আমাকে অনেক পছন্দ করেন। আপনি আমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছেন, ঠিক তাই না? তারপর রানা কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে আসলো। আর সেখান থেকে এসে অফিস রুমে গিয়ে দেখলো বাংলা শিক্ষক বসে বসে ফোন টিপছে, হয়তো কারোর সঙ্গে চ্যাটিং করছে।
আর সেটাই রানা লক্ষ্য করছে বারবার। তার কিছুক্ষণ পরেই রানা ক্লাসের সময় হয়ে গেল। তারপর রানা ক্লাসে চলে আসলো আর ক্লাসে এসে দেখলো কার সঙ্গে ফোনে কথা বলছে। আর রানা বুঝতে বাকি রইল না যে নিলয় বাংলা শিক্ষকের সঙ্গেই মেসেজে কথা বলছে। তারপর রানার নিজের মতো করে ক্লাস করাতে লাগলো। আর একটা সময় সে নিলয়ের কাছে চলে আসলো আর নিলয়ের কাছে এসে নিলয়ের ব্যাগ ফেললো। আর নিলয়ের ব্যাগ ফেলার পরে একটা বক্স পেল আর সবার সামনে সে বক্স খুলতে লাগলো। আর তখন নিলয় রানার উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার প্লিজ স্যার, আপনি এরকমটা করবেন না, সবার সামনে এই বক্সটা খুলবেন না। আপনি যা চান আমি তাই দিব, তবু প্লিজ আপনি এটা করবেন না। তুমি ভার্সিটিতে কি নিয়ে আসো এটা তো আমার দেখতে হবে। তুমি কি আমাকে সব স্যারেদের মতো মনে করছো যে তোমরা যা করবে আমি তাই সহ্য করব? যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। আর ক্লাসের মধ্যে যারা এই রকম বক্স এনেছো তারা সরাসরি আমার কাছে দিয়ে দাও। আর যদি আমাকে চেক করতে হয় তাহলে কিন্তু তোমাদের খবর আছে। স্যার প্লিজ আপনি আমার একটা কথা বুঝতে চেষ্টা করুন, আপনি প্লিজ এটা খুলবেন না। আপনি যা চান আমি আপনাকে তাই দিব। তারপর রানা বক্স খুললো আর বক্স খুলে দেখতে পেল সেখানে ড্রাগস রয়েছে। রানার সঙ্গে সঙ্গে নিলয়কে একটা থাপ্পড় মারলো, কিন্তু নিলয় প্রতিরোধ করে কোনো কিছু বলল না। নিলয় মাথা নিচু করে আছে। আর নিলয় প্রচণ্ড রাগ হচ্ছে, কারণ আজ পর্যন্ত কোনো স্যার তাকে এটার ব্যাপারে কোনো কিছু বলার সাহস পায়নি, কিন্তু ও ডিরেক্ট থাপ্পড় মেরেছে, সেই জন্য নিলয়ের অনেকটাই জেদ হয়েছে। তারপর রানা কোনো কিছু না বলে সে ড্রাগসগুলো নষ্ট করে দেয় সবার সামনে। তারপর নিজে ফ্রেশ হয়ে আবার ক্লাস শুরু করলো। আর এটা দেখে সবাই অনেক অবাক, কারণ আজ পর্যন্ত এসব ব্যাপারে কোনো টিচার কোনো কিছু করেনি, রানা প্রথম। তারপর রানা ক্লাস শেষ করে এসে বের হলো। তারপর রানা ক্লাস থেকে বের হয়ে সে অফিস রুমের দিকে হাঁটা দিল। আর তখনই সিমরান তার পিছনে পিছনে আসতে লাগলো। এটা রানা ভালো করেই লক্ষ্য করলো। আর হঠাৎ করে দেখলো আকাশের হাতের মধ্যে একটা লাল টার্গেট লাইট। এর মতো রানার বুঝতে বাকি রইল না যে তাকে কেউ টার্গেট করছে দূর থেকে। রানা তাড়াতাড়ি করে সিমরানকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর সঙ্গে সঙ্গে একটা গুলি তার মাথার উপর দিয়ে চলে গেল। রানা সিমরানের উপরে পড়ে গেছে। সিমরান তো এক ধ্যানে রানার দিকে তাকিয়ে আছে। তারপর রানা নিচে থেকে উঠলো আর উঠে সিমরানের হাত ধরে সে এখান থেকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো। আর ভার্সিটির সবাই সেটার জন্য অবাক হয়ে তাকিয়ে আছে। সিমরান তো পুরাই অবাক। আর বেশ কিছু দূর যাওয়ার পরে একটা নিরিবিলি জায়গায় রানা গাড়িটা থামালো আর আগে সিমরানকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আপনি তো আমাকে একদম সহ্য করতে পারেন না, আর এখন সবার সামনে থেকে আমাকে নিয়ে আসলেন। তা এখন কি আপনার মান সম্মানটা থাকবে? আমি বলেছিলাম যে তুমি আমার পেছনে পেছনে আসবে না। এখন যদি আমি তোমাকে সে সময় ধাক্কাটা না দিতাম, এখন তুমি কোথায় থাকতে সেটা কি তুমি জানো? তোমাকে টার্গেট করা হয়েছিল গুলি করতে, আর সেখানে তুমি ছিলে। তোমার কি মাথা ঠিক আছে? হঠাৎ করে আপনাকে কেন ওরা মারতে যাবে? আর আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো প্রতিদিনই আপনার পেছনে পেছনে আসি, এটা নতুন কি, তাই না? আমি কালকেও পেছনে পেছনে গিয়েছিলাম, আজকেও। এখন থেকে তুমি আমার পেছনে সামনে কোথাও আসবে না, বুঝতে পেরেছো? এখন থেকে তুমি আমার মতো করে চলাফেরা করবে, আমার আশেপাশে কখনোই আসবে না, তাহলে বিপদ হতে পারে। কেন, আমার কেন বিপদ হবে? আর ওরাই বা আপনাকে কেন মারতে চাইবে? আপনি হলেন শিক্ষক, আপনি সবার বন্ধু। আর আমার ক্ষেত্রে আপনি অন্যরকম একটা মানুষ, তাহলে আপনাকে কেন ওরা শুধু শুধু মারতে চাইবে? তুমি এখন এত কিছু বুঝতে পারবে না, সময় হলে তুমি সব কিছু জানতে পারবে। আর আমি ঠান্ডা মাথায় বলছি, তোমার যা কিছু বলার আমাকে আড়ালে বলবে। হ্যাঁ, সবার সামনে তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাহলে কিন্তু তোমার উপর বিপদ আসতে পারে। এই শহরে কারো ক্ষমতা নেই আমাকে মারার, বুঝতে পেরেছেন? আমি হলাম শফিক তালুকদারের একমাত্র মেয়ে, আর আমার উপর কথা বলার সাহস কারো হয়নি। আচ্ছা, তুমি কি এমন ছোটবেলা থেকে ঘাড়তাড়া? আচ্ছা, এখন বাসায় যাওয়া যাক। যেহেতু তোমার ক্লাস শেষ, আমিও বাসায় যাব। আর ভার্সিটি নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না। একজন শিক্ষক তার ছাত্রীকে নিয়ে গেছে, এটার মধ্যে অন্য কেউ কোনো কিছু মনে করবে না। তারপর
রানা সিমরানের সঙ্গে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর রানা হোটেলে চলে আসলো। আর হোটেলে এসে সে নিজের মতো করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। রানা প্রতিদিনই সিমরানের এমন পাগলামি সহ্য করে। আর পাগলামি সহ্য করতে করতে কখন যে সিমরানকে সে ভালোবেসে ফেলেছে সে বুঝতেই পারছে না। সিমরানের সঙ্গে এখন তার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। একদিন সিমরান আর রানা দুজনের পার্কের মধ্যে। আর তখন সিমরান রানাকে বলতে লাগলো, তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে আমাকে এখনো ভালোবাসো কথাটা বলছো না। এটা কি ঠিক হচ্ছে? এটা কিন্তু আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে এক প্রকার। দেখো সিমরান, আমি তোমার পাগলামির জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি। আর সেটা যদি ভার্সিটিতে কেউ জানে তাহলে আমার অবস্থা যে কী হবে। তা তোমার অবস্থা কী হবে, সবাই আমাদেরকে নিয়ে ট্রোল করবে। এটা আমি চাই না, কারণ তোমার বাবা এত বড় একজন লোক আর ওনার সম্মানহানি হবে, এটা আমি চাই না। ওকে? আর তুমি যেটা চাইছো এটা কখনোই সম্ভব না। আমি শুধুমাত্র তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি। যদি আমার জন্য আপনি শুধুমাত্র বন্ধুত্বের জন্যই হাত বাড়িয়েছেন, তাহলে বারবার আমার খেয়াল রাখা, যদি আমার সঙ্গে কেউ কথা বলে তাহলে নিজেকে কষ্ট দেওয়া, তাহলে আমার জন্য এসব কেন করেছেন? আর আমাকে ওই দিন কিছু বখাটে পোলাপান বিরক্ত করেছিল রাস্তায়। তারপরের দিন ওই ছেলেরাই আবার আমার কাছে এসে মাফ চাই। ওরা আমার পায়ে ধরে পর্যন্ত মাফ চেয়েছিল। তো আমি এটাও জানি যে এটার পেছনে আপনি আছেন। তাহলে এত কিছু কেন করেছেন? কোথায় সমস্যা? আমি কি আপনার মনের মতো হতে পারিনি? আর কতবার বোঝাবো যে আমি আপনাকে ভালোবাসি? আমি তোমাকে কেন মেনে নিচ্ছি না এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এটার মধ্যেও তো একটা কারণ আছে নাকি? আমি তো কোনো কারণ ছাড়া এইসব করছি না, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে আমিও তোমাকে পছন্দ করি। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি, কিন্তু পরিস্থিতির কারণে কখনো বলা হয়ে ওঠেনি। আজকেও আমি এটা কখনোই বলতাম না, কিন্তু না বললেও থাকতে পারছি না, কারণ তোমার পাগলামির কাছে আমার হার মানতেই হচ্ছে। কি এমন কাহিনী যে আপনি আমাকে ভালোবাসতে পারছেন না? আমার তো মনে হয় না যে এমন কোনো কিছু আছে যেটার জন্য আপনি ভালোবাসতে পারছেন না। শুধুমাত্র এটার কারণেই তো যে আপনি শিক্ষক আর আমি ছাত্রী, তাই তো? কেন এসবের মধ্যে কি ভালোবাসা হয় না বলেন? বাংলাদেশে তো অনেক হচ্ছে, তাহলে ওদের কোনো সমস্যা নেই, আমাদের কেন সমস্যাটা হবে? আমরা দুজন যদি ভালো থাকি তাহলে আর কেউ কি বললো না বললো সেদিকে তো আমার কোনো দেখার দরকার নেই। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। একটা মেয়ের সঙ্গে আমার প্রায় 2 বছর রিলেশন ছিল। তারপর আমি সিমরানকে সব কিছু খুলে বললাম। সেই প্রথম থেকে আর সিমরান আমাকে কিছুক্ষণ পর বলতে লাগলো, হ্যাঁ, এটা ঠিক যে সাদিয়া আপনার ভালোবাসা ছিল, প্রথম ভালোবাসা, কিন্তু সে তো চলে গেছে। আর সেই চলে যাওয়ার পর আপনি এখনও তাকে নিয়ে পড়ে আছেন কেন? সে যদি ভালো থাকতে পারে তাহলে আপনি কেন ভালো থাকতে পারবেন না? আপনি যেমনই আছেন তেমনই আমার চলবে। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও আমার মনের মধ্যে একটা ক্ষুদ্র হয়ে গেছে, কারণ তোমাকে আমি কখনোই ঠকাতে পারবো না। যদি বিয়ের পর তুমি এটা নিয়ে প্রশ্ন করো তাহলে আমি এটার কোনো উত্তর দিতে পারবো না তোমার কাছে। আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় হয়েছি, কখনোই কোনো অভাব বুঝতে পারিনি। কিন্তু তোমাকে দেখার পরে আমার ভেতরে অন্যরকম একটা ফিলিংস জাগে, যেটা আমার আজ পর্যন্ত কারোর উপর হয়নি। তোমাকে আমি প্রায়ই দেখতাম, তুমি গরিব লোকদের অনেক সাহায্য করো এবং রাস্তার পথ শিশুরাও তোমাকে অনেক ভালোবাসে। তুমি তাদের সঙ্গে বসে পর্যন্ত খাওয়া দাওয়া করো। এটা দেখে আমি আমার নিজেকে পরিবর্তন করতে শুরু করি। দেখো, তুমি নিজেই দেখো আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি। এটা শুধুমাত্র তোমার ভালোবাসার কারণে। আমি চেয়েছিলাম যে তোমার মতো হতে, এবং আমি নিজেও পেরেছি। দেখো, আমার এখন তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি বাসায় চলে যাও, আমার একটা কাজ আছে, আমি সেই কাজে যাচ্ছি। এই বলে আমি চলে আসলাম। তারপর রানা সিমরার সঙ্গে কোনো কথা না বলেই সে হোটেলে চলে আসলো। আর হোটেলে চলে এসে সে সকল রিপোর্ট তৈরি করতে লাগলো। এখনও নিলয় আর নীলার বিরুদ্ধে ভালো কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, আর এটার জন্যই সামনে আগাতে পারছে না। আর তখনই সাকিব রুমে এসে রানাকে বলতে লাগলো, স্যার, এইমাত্র একটা ভালো খবর পেয়েছি। আজকে রাতে 100 মেয়েকে বাজার করা হবে। আর এই 100 মেয়ের মধ্যে প্রায় 15টা মেয়ে হচ্ছে এই ভার্সিটির। এগুলো সব নীলা করেছে। নীলই ওদেরকে লোভ দেখিয়ে বাজার করেছে গোপনে। আর আজকে রাতে ঠিক 11টায় এই জঙ্গলে ট্রাক এসে তাদেরকে নিয়ে যাবে। ওই ট্রাকের মধ্যে ড্রামের ভিতরে ভরে দেওয়া হবে সবাইকে। ঘুমের ইঞ্জেকশন দিবে মনে হয়।
আমি এটা খবর পেয়েছি ভুটুর কাছ থেকে। সেই দোকানদারের দোকানে মাঝে মধ্যে নিলয় আর সবাই মিলে আড্ডা দেয়, আর ওই আমাকে তথ্যটা দিল। তোর তথ্য যদি সঠিক হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটার সমাধান করে ফেলব। আর আজকে হবে নীলার আর নিলয়ের শেষ দিন। আজকে যেভাবেই হোক তাদের আটক করে সকল কিছু বের করতে হবে, কারণ এমনিতেই অলরেডি অনেক দিন পার হয়ে গেছে। তারপর রানা আর সাকিব দুজনে মিলেই অনেক বিষয় নিয়ে ডিসকাস করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই সাকিব তার অন্য একটা কাজে চলে গেল। আর তখনই রানা তার মাকে কল দিল। আর তার মাকে কল দেওয়ার পরে তার মা রানাকে বলতে লাগলো, রানা, কি রে রানা, তুই তো কয়েকদিন ধরে আমাকে ঠিকমতো ফোন দিচ্ছিস না। আমি ফোন দিলেও তুই ফোন ধরিস না। তোর কি কোনো কিছু হয়েছে বলতো? তোর জন্য তো আমার চিন্তা হয়। মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি এখানে ভালো আছি। আর আমার আর বেশি দিন লাগবে না। খুব তাড়াতাড়ি আমি ওদেরকে ধরে ফেলবো। আর তারপর তোমার কাছে ফিরে আসবো। আর তুমি তো জানোই যে অপারেশনে থাকলে কথা বলাটা কতটা রিস্ক। আচ্ছা ঠিক আছে, আর শোন, তোর জন্য আমি একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটা অনেক ভালো, চেহারাটাও মাশাআল্লাহ, তোর সঙ্গে ভালোই মানাবে। আমি আর তোর বাবা কালকে দেখতে যাব। তুই আসার পরে বিয়েটা সেরে ফেলবো। তারপর রানা আরও কিছু কথা বলে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরেই রানা আবারও কাজ করতে লাগলো। আর এইভাবেই সময়টা পার হয়ে যায়। রাতের বেলায় রানা তার টিম সহ বের হলো সেই জায়গার উদ্দেশ্যে যেখানেকার তথ্য সাকিব দিয়েছিল। তারা জিপিএস ট্র্যাক করে সেখানে যেতে লাগলো। আর বেশ কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরেই তারা নিজেদের মতো পজিশন নিয়ে নিল। আর প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরেই দেখতে পেল 3টে গাড়ি এসে তাদের সেই জায়গায় থামলো। তারা আরও বেশি লুকিয়ে পড়লো। আর তখনই নিলয় আর নীলা গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর একে একে মেয়েগুলোকে ধরে বের করলো। নিলয় পিস্তল তাক করে আছে মেয়েগুলোর দিকে। আর মেয়েগুলো ভয় পাচ্ছে অনেক বেশি। আর তখনই আরও 2টা গাড়ি আছে সেখানে থামলো। আর ওখানে নিলয়ের লোক রয়েছে। আর কখন নিলয় নীলাকে বলতে লাগলো, প্রথম কথা হচ্ছে আরমান ভাইকে কিন্তু এখানে মেরে ফেলা হয়েছে, তাদের গলা কেটে ফেলেছিল। এখন আমরাও কিন্তু অনেকটা ভয় হচ্ছে। নীলা, তুমি যত তাড়াতাড়ি পারো এগুলোকে তাড়াতাড়ি ট্র্যাকের মধ্যে তুলে দাও। আর আমি সবাইকে নিয়ে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। আর ইঞ্জেকশন দেওয়ার 5 মিনিট পরেই ওরা অজ্ঞান হয়ে যাবে। আর 6 ঘন্টা পর জেগে উঠবে। আর 6 ঘন্টার মধ্যে তো বর্ডার পার হয়ে যাবে। এই, তোরা সবাই ইঞ্জেকশনগুলো দিয়ে দে, আর আমি এই ট্রাক ড্রাইভারকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর সঙ্গে সানি, রাকিব, রকি, সাদ্দাম ধরা যাবে। আর যদি পুলিশে কোনো সমস্যা করে সোজা আমার কাছে কল দিবি, আমি পুলিশের সঙ্গে কথা বলবো। কিন্তু বাংলা শিক্ষক তো বলেছিল যে সে নাকি এর মাঝ রাস্তায় থাকবে, এখানে সে আসতে পারবে না। এখানে আসলে নাকি তার সমস্যা হবে। এই শালার বাংলা শিক্ষককে মনে হয় গুলি করে উড়িয়ে দিই। শালার মন মেজাজ কোনো কিছুতেই বুঝতে পারি না, কখন যে কী করে বসে। আর তার জন্য ধার খেয়ে যায়, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওনার সঙ্গে কথা বলেছি। উনি মনে হয় এখনই চলে আসবে এখানে। আর উনিও সঙ্গে যাবে। বুঝতে পেরেছি সুমনের সঙ্গে থাকলে মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ কমিশনার কিন্তু ওনাকে ভালো করেই চিনে। তারপর নীলা যখনই সামনের দিকে এগিয়ে যাবে আর তখনই রানা টিম সহ রানা তাদেরকে অ্যাটাক করে। আর তার মধ্যেই উপস্থিত হয় বাংলা শিক্ষকের গাড়িটা। সাকিব দিয়ে বাংলা শিক্ষককে অ্যারেস্ট করলো। আর রানা এলোপাতাড়ি সবাইকে গুলি করতে লাগলো। আর ওরাও রানাকে গুলি করতে লাগলো। এভাবে তুমুল গোলাগুলি হওয়ার পরে এরা এক একজন এক এক দিকে পালিয়ে যাচ্ছে। আর রানা গিয়ে নিলয়কে লাথি মেরে ফেলে দেয়। আর সাকিব বাংলা শিক্ষককে অ্যারেস্ট করে। সে গাড়িতে বসিয়ে সাকিব গিয়ে নিলয়কে মারতে শুরু করলো। আর এভাবে সবাইকে গুলি করে দেওয়ার পর শুধুমাত্র নীলা আর নিলয় বেঁচে আছে। আর এইদিকে সাকিব আর রনি মিলে সে বাংলা শিক্ষককে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই তাকে নিয়ে কোনো চিন্তা নেই। আর তখনই রানা নীলাকে গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর নীলা গাড়িতে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। তারপর রানার সামনে এসেই পিস্তল তাক করলো। আর পিস্তলটা তাক করতেই নীলা বলতে লাগলো, আমি অনেকদিন ধরে সন্দেহ করছিলাম যে সব কিছুর পিছনে তুই একমাত্র আছিস। আর তোর ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। তোকে খুব তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে দিতে হবে। তুই রেডি থাক। আমি চাইলে তোকে অনেক দিন আগেই অ্যারেস্ট করতে পারতাম।
শুধুমাত্র তোদের জন্য আমি ভার্সিটিতে শিক্ষক হিসাবে জয়েন করেছি। আমি তোদের মতো মানুষ এতটা নিচে নামতে পারে এটা আসলে তোদের ভার্সিটিতে না আসলে আমি কখনোই জানতে পারতাম না। একটা মেয়ে এতটা খারাপ হয় কি করে বল? তোদের বসকে। আমার জীবন থাকা অবস্থায় আমি এটা কখনোই বলবো না, বুঝতে পেরেছিস? আর আমাদের কোনো ভয় নেই, আমরা নির্ভয়ে সব কাজ করি। আর যদি একবার এখান থেকে ছাড়া পাই তাহলে তোর কি অবস্থা করব সেটা তুই নিজেও জানিস না। আমি কি গাধা না ঘোড়া? এতদিন ধরে আমি তোদের জালে ফাঁসানোর জন্য অপেক্ষা করছি, আর এই মুহূর্তটা আমি ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে? ভালো করেই বল, না হলে কিন্তু অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আর আমরা সিআইডিরা কি করতে পারি এটা তুই ভালো করেই জানিস। তখনই রানা নীলার নাক বরাবর একটা ঘুষি দিল, আর ঘুষিত দেওয়ার পরে নীলার নাক ফেটে রক্ত বের হতে লাগলো। আর তারপর সাকিবকে বলল গরম পানি নিয়ে আসার জন্য। সাকিব আগে থেকে গাড়িতে গরম পানি ফ্লাক্সের মধ্যে রেখেছিল, আর সেই গরম পানিটা নিয়ে আসলো। আর গরম পানিটা নিয়ে আসার পরে রানা নীলার মাথার মধ্যে ঢেলে দিল, আর তখন নীলা চিৎকার দিতে লাগলো। তারপর রানা মুখের মধ্যে কাগজ দিয়ে দিল। তারপর সাকিবকে বলল ইচ্ছে মতো মারার জন্য। আর তখন আবারও রানা বলতে লাগলো, প্রশাসন আমাকে বল দিয়েছে তোদের সব কিছুর বিরুদ্ধে আমি যে কোনো প্রমাণ জোগাড় করে তোদেরকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু তোকে অ্যারেস্ট করলে শুধু শুধু সরকারের অন্ন ধ্বংস হবে। আমি চাই না যে সরকারের অন্ন ধ্বংস করা হোক। তার জন্যই তোকে এমন কষ্ট দিয়ে মারবো যে আর কখনো কেউ এইসব কাজ করতে সাহস পায় না। তুই কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস এটা আমি নিজেও হিসাব করে বলতে পারবো না। আমি টাকার জন্য এইসব পথে জড়িয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে আর মারবেন না, আমার অনেক কষ্ট হচ্ছে। কেন এখন কেন কষ্ট হচ্ছে? তুই যখন এই মেয়েগুলোকে পাচার করে দিস তখন ওদের কি কষ্ট হয় না? ওদের কি কম নির্যাতন করা হয় বিদেশে নিয়ে যাওয়ার পর? এখনও ভালোভাবেই বলছি, তোদের এদের পিছনে কে আছে তাড়াতাড়ি বল। স্যার, আমাকে আর মারবেন না, আমি সব কিছু বলে দিচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। আপনাদের এসব কিছুর পেছনে রয়েছে আমাদের প্রিন্সিপাল। ওই প্রিন্সিপালের কথায় আমরা এসব করে থাকি। রানা এগুলো সব কিছু আগে থেকে ভিডিও করছিল। আর রানা তা খুনি গুলি করে তাদেরকে মেরে ফেলে, আর মেরে ফেলার পরে লাশগুলোকে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দেয়। তারপর ওদের টিম সহ চলে আসলো প্রিন্সিপালের বাড়ির সামনে। আর প্রিন্সিপালের রুমে গিয়ে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে কোনো কথা ছাড়াই। তারপর প্রিন্সিপালকে থেরাপি দেওয়ার পরে প্রিন্সিপাল সকল কিছু স্বীকার করে। তারপর এভাবে পার হয়ে গেল 2টা দিন। এই 2টা দিন রানা সকল কিছু রিপোর্ট তৈরি করেছে, আর আজকে এসে নিজের শহরে ফিরে এসেছে, তবে সেটা সিমরানকে না জানিয়ে। এদিকে সিমরান টিভির নিউজের মধ্যে রানাকে দেখলো, আর রানাকে দেখে সে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তাহলে এটা সিআইডি অফিসার ছিল রানা? ওদিকে স্যারের কাছে সকল রিপোর্ট জমা দেওয়ার পরে স্যার তাকে বলতে লাগলো, আমি তোমার কাজে অনেক বেশি খুশি হয়েছি। আমি জানতাম তুমি সকল কিছু গোড়া থেকে উপরে ফেলতে পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। এসব অপকর্ম অনেক বছর ধরে হয়ে যাচ্ছে, আর তুমি যাদের বিরুদ্ধে কথা বা তথ্য দিয়েছিলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। সকল পুলিশ অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে যারা যারা ওই প্রিন্সিপালকে সাহায্য করেছে। আর প্রিন্সিপালের শুধুমাত্র ফাঁসি হবে। স্যার, এসব কী করছেন? এটা তো আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্বকে অনেক বেশি শ্রদ্ধা আর সম্মান করি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, আর আমি যে দেশের জন্য কোনো কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা। তারপর রানা আর স্যার মিলে অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। আর রানা চলে আসলো তার বাসায়। রানা সিমরানকে প্রচুর মিস করছে। এখন সিমরানকে কিসে ফোন করবে, কারণ 2 দিন কাজের চাপে সিমরানকে ফোন করা হয়নি, ফোনটা বন্ধ করে রেখেছিল। আর রানা বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। আর বিছানায় শুয়ে এসে ফোনটা চালু করতে দেখতে পেল প্রায় 1500 মেসেজ আর অনেকগুলো কল। আর বলতে না বলতেই সিমরানের নাম্বার থেকে আবারও কল চলে আসলো। আর সিমরানের কলটা রিসিভ করতেই সিমরান ওপাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার 2 দিন ধরে কল ধরছো না কেন? প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমার অবস্থা অনেক খারাপ, আমি নিজের অনেকটা ক্ষতি করে ফেলেছি। আমি এখন হাসপাতালে আছি, আর হাসপাতাল থেকে বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তোমাকে ফোন করলাম। মানে কি, তুমি আমার জন্য কেন এসব কিছু করতে গেলে?
আর আমি তো অপারেশনের জন্য ব্যস্ত ছিলাম, তার জন্যই তোমার ফোনটা ধরতে পারিনি। তুমি তো হয়তো নিউজ দেখেছো। তারপর রানা তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে সে ফ্লাইটে করে সিমরানের কাছে চলে আসলো। আর সিমরানকে দেখলো সে হাসপাতালে কেবিনে শুয়ে আছে, আর তার সাথে তার মা বাবা রয়েছে। আর রানা গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলল, আর ডাক্তার জানালো কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া না করায় শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর রানা ডক্টরের সঙ্গে আরও কিছু কথা বলে সে কেবিনে চলে আসলো। আর কেবিনে এসে তার বাবা মাকে সালাম দিয়ে পাশে বসলো। আর তার বাবা মা সেখান থেকে বের হয়ে চলে গেল, কারণ তার বাবা মা ভালো করেই রানার ব্যাপারে জানে। আর তখনই সিমরান রানাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল, আর সিমরানও সুস্থ হয়ে গেল। রানা তার বাবা মাকে জানালো, আর তাদের পারিবারিকভাবেই বিয়েটা হয়ে গেল। রানা এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, আর সাথে তার হারামি বন্ধুগুলোও রয়েছে। আর সবাই মিলে রানার সাথে ফাজলামো করছে। আর রানার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে প্রবেশ করলো। আর প্রবেশ করতেই রানা বিছানার দিকে তাকিয়ে দেখতে পেল সিমরান ঘুমিয়ে গিয়েছে। রানা কিছুটা অবাক হলো, আর রানা নিজে ফ্রেশ হয়ে লাইট বন্ধ করে চুপচাপ তার পাশে শুয়ে পড়ল। আর শুয়ে পড়ে সিমরানকে তার নিজের বুকের মধ্যে নিয়ে নিল। আর তখনই সিমরান খিলখিল করে হাসতে লাগলো। আর তখনই রানা সিমরানকে বলতে লাগলো, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে, আর আমি আরও ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গিয়েছো, তার জন্যই তোমাকে ডাকিনি। তো ঘুমাবো না তো কি করব শুনি? আমি সেই কতক্ষণ ধরে তোমার জন্য বসে বসে অপেক্ষা করছিলাম, আর বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আর তোমার এখন রাত 2টার সময় আসার সময় হলো, রাত তো প্রায় শেষ হয়ে গেছে, কখন বাসা রাত করব শুনি? তোমার তো এখন নাক টিপলে দুধ বের হবে, আর তুমি এখন বাসরাত করার চেষ্টা করছো। চুপচাপ ঘুমিয়ে পড়ো। তাছাড়া তুমি কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ হওনি। চুপ! এখন কিন্তু সত্যি সত্যি মাইর দিব, কারণ এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো, আর এখনও কি আমাকে কষ্ট দেওয়ার কোনো বাকি আছে? যদি এখন কষ্ট দাও তাহলে কিন্তু আমি সোজা নিজেকে শেষ করে ফেলবো, আর কখনোই খুঁজে পাবে না আমাকে। আর একটাবার এইসব কথা বললে না, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর আমার কি দোষ? আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু বন্ধু বান্ধবীরা তো ছাড়ছিলই না। আর আজকে রাতে আমি তোমাকে এত আদর করব যে তুমি কোনোদিন আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবে না, বুঝতে পেরেছো? আর জানো, আজকে আমি অনেক লজ্জা পেয়েছি, কারণ রিয়া এসে বলেছে ভাইয়া এবং তুমি বিছানায় গড়াগড়ি করতে পারবে, কোনো সমস্যা হবে না, ফুলের কোনো কাটা নেই। তোমার 10টা না 5টা না, একটা মাত্র ননদ, তো তোমাকে এই সব বললেই আর এখন তো আর কোনো এত লজ্জা পাওয়ার কি আছে? সবচেয়ে বেশি লজ্জা দিব তো আমি। 1 বছরের মধ্যে যদি আমি মা হতে না পারি তাহলে সোজা বাবার বাড়ি চলে যাব, বুঝতে পেরেছো? এখন যেটা করার সেটাই করো, কোনো কথা বলবে না। তারপর রানা সিমরানের ঠোঁট জোড়া দখল করে নিল, আর সিমরানও রেসপন্স করতে লাগলো। আর এভাবেই পার হতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।